আজকের দিনে জন্ম নিয়েছিলেন আমাদের মহান নেতা, সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ আমরা পালন করছি তার 106তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস। শিশুদেরকে তিনি প্রচন্ড ভালোবাসতেন। তিনি ভাবতেন যে প্রতিটি শিশু এই আমাদের ভবিষ্যৎ এবং এই শিশুই আগামী দিনে জাতীয় গঠনের কারিগর। এই শিশুদেরকে ভালোবাসা দিয়ে তিনি গড়ে তুলতে চেয়েছিলেন স্বাধীন জাতি, স্বাধীন দেশ, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন একটি তরুণ সমাজ এবং দেশকে তুলে নিয়ে যেতে চেয়েছিলেন অনেক উপরে তিনি তুলে নিতে চেয়েছিলেন দেশটাকে। বাংলাদেশ স্বাধীন দেশ। এই স্বাধীনতা আমরা অর্জন করেছি আমাদের মহান নেতা জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে। পাকিস্তান নামের দেশটি তখন আমাদের সংস্কৃতির উপর আঘাত আনে, বাংলা ভাষার পরিবর্তে বিজাতীয় ভাষা আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আইন বিভাগের তরুণ শেখ মুজিব এর প্রতিবাদ করে ও তারই উদ্যোগে গড়ে ওঠে ভাষা সংগ্রাম পরিষদ এবং আন্দোলনও শুরু করেন। এই ভাষা আন্দোলন থেকে যাত্রা শুরু করেই আমাদের স্বাধীনতা। একটি জাতিকে জাতি হিসেবে আত্মমর্যাদা দেওয়া, জাতি হিসেবে গড়ে তোলা, একটি ভূখণ্ড বাংলাদেশ, বাংলাদেশ নামটিও বঙ্গবন্ধু শেখ মুজিবের দেওয়া। সেই বাংলাদেশটাকে গড়ে তোলা, স্বাধীন করা, পরাধীনতার নাগপাশ থেকে মুক্তি দেওয়া, এটাই ছিল তার লক্ষ্য। যে লক্ষ্য নিয়ে তিনি যাত্রা শুরু করেছেন সেটা সফল করেছিলেন। বাংলাদেশকে স্বাধীন করে এই জাতিকে অর্থনৈতিকভাবে উন্নত করার সব প্রকল্প এবং সব ব্যবস্থা তিনি করে যান। এমনকি স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশকে মর্যাদাও দিয়েছিলেন। আমাদের দুর্ভাগ্য, তিনি তার কাজ সমাপ্ত করতে পারলেন না, সমাপ্ত করতে দেওয়া হলো না। ঘাতকের নির্মম বুলেট কেড়ে নিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে। একই সাথে আমি হারালাম আমার মা, আমার 3 ভাই, ছোট্ট শিশু রাসেলকেও কিন্তু ঘাতকরা রেহাই দেয়নি। আমার 2 ভাতৃবধূ, আমার চাচা, আত্মীয় পরিবার পরিজন। 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বঙ্গবন্ধু শেখ মুজিব সেই ছোটবেলা থেকেই সাধারণ মানুষের প্রতি তার একটা দরদ ছিল, ভালোবাসা ছিল। আমি আমার দাদির কাছে গল্প শুনেছি, আমি সেই গল্পই আজকে শোনাবো। রাজনৈতিক বক্তৃতা তো অনেক দেই, কিন্তু এখন আমি আমার দাদির মুখ থেকে আমার বাবার যে গল্প শুনতাম সেই গল্প সবাইকে আমি শোনাবো এখন। বিশেষ করে আজকে জাতীয় শিশু দিবস আমি ছোট্ট সোনামণিদের উদ্দেশ্য করেই বলতে চাই। যখন স্কুলে পড়তেন, আমার দাদা চাকরি করতেন গোপালগঞ্জে। তখন দাদি একদিন আমাদের গল্প করলেন, যখন স্কুল ছুটি হতো ওখানে একটা আম গাছ ছিল, আম গাছ তলায় তিনি যে দাঁড়াতেন কখন তার খোকা বাড়ি ফিরবে। একদিন দেখেন গায়ে যে চাদরটা, সেই চাদরটা পরে ফিরছে। কাছে আসলে বললেন যে কিরে খোকা, তোর কাপড়? একটা গরিব মানুষ, খুব শত ছিল মা, আমি তাকে তার জামা কাপড়টা দিয়ে দিয়েছি। আমার দাদা দাদিও আবার সবসময় খুব, আমার আব্বা যাই করতেন তাকে উৎসাহ দিতেন, কখনো বকাচকা করতেন না। এটা খুব অবাক ব্যাপার, তাই না? সাধারণত এরকম হলে তো বাবা বকাই দেন। আগের দিনে তো অত রাস্তাঘাট ছিল না। স্কুলে যেতে হলে সকলে, বিশেষ করে বর্ষাকালে, ছাতি মাথায় দিয়ে যেত, ওই ছাতা মাথায় থাকতে হবে। একদিন দেখা গেল হাতের বইগুলি মাথার উপরে তুলে ওকা বাড়ি ফিরছে। আজ জিজ্ঞেস করলেন, কিরে তোর ছাতাটা কি হলো? আমার তো বাড়ির কাছে, এটুকু ভিজলে কিছু হবে না, কিন্তু অনেক ছেলে মেয়ে আছে, ছেলেরা আছে যারা অনেক দূর যেতে হয় মা, আমি সেই একটা ছেলেকে সেই ছাতাটা দিয়ে দিয়েছি। স্কুল থেকে ফিরে এসেই তখনকার নাস্তা ছিল দুধ ভাত খাওয়া। প্রতিদিন মা দুধ ভাত দিতেন, কিন্তু খোকা কিন্তু একা ফিরতো না, সাথে 2-4 জন বন্ধু বান্ধব থাকতোই। আর আমার দাদিও জানতেন, একসাথে বেশি করে খাবার রেখে দিতেন, তার খোকা কখনো কাউকে না দিয়ে খেতে পারে না। অনেক ছেলে মেয়ে তখনকার দিনে লেখাপড়া শিখতো, কৃষকের ছেলেদেরকে বিভিন্ন বাসায় রাখা হতো, জায়গায় থাকা, সেখানে খুব নিয়মিত খাবার দেওয়া হতো। স্কুল থেকে ফিরেই যে খাবার পাবে তার কোনো নিশ্চয়তা ছিল না। খোকা গল্প ছড়ে তাদের কাছ থেকে যখন শুনতো তখন তার মনটা কাঁদতো এবং সেইভাবে এই খাবারও তিনি ভাগ করে খেতেন। একবার খুব দুর্ভিক্ষ দেখা দেয়, এখন সবাই গ্রামের বাড়িতে টুঙ্গিপাড়া, কারণ এই টুঙ্গিপাড়াতেই তো ছোট্ট খোকার জন্ম। টুঙ্গিপাড়ার ওই সবুজ শ্যামল ছায়া ঘেরা একটি গ্রাম। একদিকে তার বাইগান নদী, অপরদিকে মধুমতি নদী, মাঝখানে বাইগান নদী আর মধুমতি নদীর সংযোগ খাল, এরই ভিতরে টুঙ্গিপাড়া বসতি। টুঙ্গিপাড়ায় যেদিন ছোট্ট খোকা জন্ম নেয়, আমার দাদির বাবা আমাদের ওই অঞ্চলে সকল ওনাকে বড় মেয়ে বলেই ডাকতেন। ছোট্ট খোকাকে কোলে নিলেন, কোলে নিয়ে একে বললেন, ছেলের নাম রাখলাম শেখ মুজিবুর রহমান। একদিন দেখবি তোর ছেলের অগোজ জোড়া নাম হবে, অর্থ হলো তারা বিশ্বব্যাপী খ্যাতিমান হবেন। সে নানার কথাটাই কিন্তু সত্য হলো। আর খোকা যে বড় হচ্ছিল, প্রথম 2 বোন, তারপরেই খোকার জন্ম। 2 বোন তো সারাক্ষণ ছোট ভাইটিকে নিয়ে ব্যস্ত। ভাই সবসময় একটু বড় হতে ওই এলাকার কত শিশুরা দরিদ্র, পরনে কাপড় নেই, তাদের দিকে নজর দেওয়া। যখন দুর্ভিক্ষ হলো, মানুষের খাবার নেই, ওকা গোলাঘর খুলে, বিশাল গোলাঘর, অনেক ধান পান হতো আমাদের, সমস্ত ধানগুলি দিয়ে দিল গরিব মানুষের মাঝে বিলিয়ে।
আমার দাদা হাসতে হাসতে বললেন যে তুই যে সব দিয়ে দিলি তা আমাদের কি হবে? তা আমাদের তো অনেক আছে বাবা। এই যে মানুষকে দান করার একটা মানে আন্তরিকতা, ওখানে এই ছোটবেলা থেকেই কিন্তু সেই বিশ্বাসটা এসেছিল এই দরিদ্র মানুষের জন্য তাকে কিছু করতে হবে। ওকা ধীরে ধীরে বড় হতে থাকলো। স্কুলে পড়ে গোপালগঞ্জে, খেলাধুলা খুব পছন্দ করতেন, বিশেষ করে ফুটবল। আমার দাদাও কিন্তু ফুটবল খেলতেন। ওই ফুটবল খেলার অনেক গল্প আমার দাদার কাছে শুনতাম। স্কুলে একটা হচ্ছে ছাত্রদের টিম, একটা ছিল অফিসার্সদের টিম। অফিসারদের টিমে ক্যাপ্টেন ছিলেন আমার দাদা। একবার খেলা হবে, সেই টুর্নামেন্ট চলছে, ছাত্ররা তো অত টাকা পয়সাই বা পাবে কোথায়, বাইরে থেকে এত বেশি খেলোয়াড়ই বা আনবে কোথায়? তো ছাত্র টিম থেকে এই ছোট্ট মুজিব বললেন যে না, আজকে খেলা হবে না, আমরা কদিন রেস্ট নিয়ে খেলবো। আর ক্যাপ্টেন সাহেব মনে করলেন, মানে অফিসারদের ক্যাপ্টেন শেখ লুৎফর রহমান আমার দাদা, তিনি মনে করলেন না আজকেই খেলতে হবে। এর কাছে তো আর হেরে যেতে পারেন না, বা ছাত্রদের কাছে হারতে পারেন না, এটাই ছিল। এটা নিয়ে খুব মানে একটা দুই জনের দ্বন্দ্ব। স্কুলের যিনি মাস্টার প্রিন্সিপাল ছিলেন একজন বিদেশি ছিলেন তখন, তিনি একবার ওখানে যাচ্ছেন এখানে যাচ্ছেন, এবং আর টিচাররা সেই বাপ বেটাকে কিছুই তো বোঝাতে পারছেন না। অবশেষে ওকাই হার মানলো, খেলতে হলো, যথারীতি হেরে গেল। তা আমার দাদা যখন আমাদের কাছে গল্প করতেন যে তোমার আব্বা এই শুকনা লিখলিখে ছিল, ফুটবলে একটা লাথি মারলেই চিৎ করে পড়ে যেত, তখন আমার বাবা খুব খেপে যেতেন। আপনি আপনাদের কি বলেন, আমি তো আপনাদের হারাতাম, কিন্তু আপনারা তো অনেক ভালো ভালো প্লেয়ার নিয়ে আসতেন, সেই জন্য তো পারিনি। আমরা খুব মজা পেতাম এই গল্প শুনতে। আব্বা ফুটবল খেলতে এত পছন্দ করতেন যে এই যে বাবা ছেলের মধ্যে কম্পিটিশন, এই কথাগুলি সবসময় আমরা গল্প শুনতাম। এবং আমার বাবা যা অসমাপ্ত আত্মজীবনী, সেখানে কিন্তু এই কথাটা লেখা আছে। আবার একটা গ্রাফিক নভেল আমরা বের করেছি কার্টুন এঁকে, সেটা সিআরআই থেকে বের করা হয়েছে। সেখানে কিন্তু এই গল্পগুলি খুব সুন্দরভাবে দেয়া আছে। আমাদের ছোট্ট সোনামণিরা যদি সে বইগুলি পায় তারা পড়তে পারে। একটা দেশের দায়িত্বভার নিতে হলে এ মানুষটিকে যেভাবে গড়ে উঠতে হবে, সেখানে তার বাবা মা ভাই বোন পরিবার সকলেই একটা সহযোগিতা লাগে। আর আমার মা তো আমার দাদা দাদির কাছেই মানুষ, কারণ আমার মার ছোট্টবেলা ওনার বাবা মারা যান। আমার নানা যশোরে একটা সমবায়তে চাকরি করতেন, এরকম একটু সাহেবী কেতাদুরস্ত ছিলেন। তিনি ওই যুগে ভাবতেন এবং চিন্তা করতে বলতেন যে তিনি তার দুই মেয়েকে তিনি বিয়ে পাশ করাবেন, পড়াশোনা করাবেন। কিন্তু দুর্ভাগ্য হলো যেদিন ওখানে বাসা টাসা নিয়ে তিনি রেডি হলেন নিয়ে যাবেন, তখন তো যাতায়াত খুব কষ্টকর ছিল। একদিন দুই দিন লেগে যেত আসা যাওয়া করতে, নদী পথেই যেতে হতো। তো আমার নানা অসুস্থ হয়ে ওই যশোরে মারা যান। যখন আমার নানা মারা যান, আমার মায়ের দাদা তার একমাত্র ছেলে। তোর একটা আইন ছিল, নিয়ম ছিল মুসলমান সমাজে, বাবার সামনে ছেলে মারা গেলে তার সম্পত্তি আর নাতিপুতিরা পাবে না, ছেলেমেয়েরা পাবে না। আমার মার দাদা তখনই দেখলেন তার ছেলেটা মারা গেল, তার দুই মেয়ে তখন ওই বয়সে, আমার মার বয়স তখন মাত্র 3 বছর, আর আমার খালার বয়স 6 বছর। এই ছোট শিশুদেরই তিনি বিয়ে দিলেন। কারণ আমার দাদা, আমরা আত্মীয়, পাশাপাশি ঘর। আমার দাদাকে বললেন যে তোমার ছেলেটাকে দাও, আমি ওর সাথে ওর ছোট নাতি বিয়ে দেবো। আর আমার খালু যিনি ছিলেন উনিও আমাদের আত্মীয় ছিলেন, তার সাথে আমার খালা বিয়ে দিলেন। বিয়ে দিয়ে তিনি ছিলেন আসলে ওই এলাকার জমিদার, অনেক সম্পত্তির মালিক। সমস্ত সম্পত্তি তিনি দুই নাতনির নামে লিখে দিলেন, এবং আমার দাদাকে করলেন তার গার্ডিয়ান আর তার মতোয়ালি। আর আমার দাদি, আমার মা মারা গেলেন মার যখন 5 বছর বয়স, তখন আমার দাদি মাকে কোলে তুলে নিয়ে আসলেন তার ঘরে। এবং সেই থেকেই ছোট শিশু রেনু, আমার মা, ভালো নাম ফজিলাতুন্নেসা, তিনি ওই বাড়িতেই পড়তেন, তো থাকতেন। ওই সময় আসলে স্কুলে বাচ্চাদের যাওয়ার খুব সুযোগ ছিল না। যখন গোপালগঞ্জে যেতেন তখন ওই মিশনারি স্কুলে ভর্তি করে দিত, কিন্তু সেটা কয়েকদিন মাত্র। কিন্তু একটু বড় হলে কোনো মেয়েদের কোনো স্কুল ছিল না সেই অঞ্চল, কিন্তু বাড়িতে মাস্টার ছিল, সেই মাস্টারের কাছে কিন্তু পড়াশোনা করানো হতো মেয়েদেরকে। আর আমার এক ছোট দাদি ছিলেন, তার দায়িত্ব ছিল সব মেয়েদেরকে কোরআন শরীফ পড়ানো, তিনি কোরআন শরীফ পড়াতেন। আর আমার দাদাও পড়াশোনার দিকে খুব নজর ছিল। ছোট্ট রেনু ওই বাড়িতে বড় হয়। তো একটু যখন বড় হয়েছে, আমার আব্বাকে দেখলে সবাই বলতো ওই যে এক বর আসছে, দুলা আসছে, তখন বলতো দুলা, বলতো এই তোর দুলা আসছে। তোর তো ছোট রেনু বোঝে না দুলা কি। একদিন খেলতে খেলতে ধাক্কা লেগে রেনু পড়ে যায় মাটিতে। সে উঠে দাঁড়িয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে শুরু করে, দুলা মারছে, দুলা মারছে, দুলা মারছে। এরকম অনেক ছোট ছোট গল্প বসে বসে দাদা দাদির কাছে শুনতাম। আমার মা ছায়ার মতো আমার বাবার পাশে ছিলেন। আন্দোলন সংগ্রাম সবকিছুতেই সব সময় বলতে গেলে সংসারের সব দায়িত্ব নিজে নিয়ে আমার বাবাকে, তার যে দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তার যে ভালোবাসা, দেশের মানুষকে যে তিনি কিছু একটা করে দিয়ে যেতে চান, এটা কিন্তু আমার মা খুব ভালোভাবে জানতেন, বুঝতেন। সেই জন্য
যখন সংসার করতে শুরু করেন, সংসারের সকল দায়িত্ব কিন্তু তিনি নিজের হাতে তুলে নিলেন। এমনকি আমার বাবা মন্ত্রী হলেন 52 সালে, যখন মন্ত্রিসভা চলে গেল, বন্ধ করে দেওয়া হলো, পাকিস্তানিরা বন্ধ করে দিল, তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো, আমার মাকে আমি কখনো ভেঙে পড়তে দেখিনি। এবার আবার 56 সালে মন্ত্রী হলেন, আমাদের আওয়ামী লীগ পার্টিটা আসলে ভেঙে গেল, মাওলানা ভাসানী সাহেব পার্টিটা ভাঙলেন। সেই সময় আমার বাবাকে পার্টি থেকে আহ্বান করা হলো এই পার্টির দায়িত্ব নিতে। তিনি ছিলেন কোন আওয়ামী মানে মন্ত্রী, তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন, আওয়ামী লীগের তখন সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি নিয়ে দল গোছাতে গেলেন। সাধারণত আমরা দেখি মানুষ দল ছাড়ে ক্ষমতার লোভে, আর আমার বাবা কিন্তু মন্ত্রিত্ব ছেড়ে দিলেন ওই আওয়ামী লীগ সংগঠনটাকে গড়ে তুলতে। কারণ ওই যে 48 সালে মাতৃভাষা কেড়ে নেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্ত যে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, পর থেকেই তার ভিতরে এই বাঙালি জাতিকে মুক্তি দেওয়া, বাঙালি জাতিকে ক্ষুধা দারিদ্র্য থেকে উন্নত করা, মুক্তি দিয়ে একটু সুন্দর উন্নত জীবন দেবেন এবং জাতির জন্য একটা রাষ্ট্র গড়ে তোলা, এই ধ্যান এই চিন্তা তখন থেকেই তার মাথায় ছিল। তার জন্য দরকার সংগঠন, তাই তিনি সংগঠনের দায়িত্ব নিলেন। আমার মা কিন্তু কখনো এই যে আমার বাবা মন্ত্রিত্ব ছাড়লেন তার জন্য যে কোনো অভিযোগ অনুযোগ করা তা কখনো করেননি, বরং উৎসাহ দিয়েছেন। আজকে আর কেউ বেঁচে নেই, ঘটনাচক্রে আমরা 2 বোন বেঁচে গেছি। এই বাচ্চাটা যে কত কষ্টের, আমার মতো আপনজন হারায় তারাই বুঝতে পারে। তারপরেও আমি দায়িত্ব নিয়েছিলাম, কারণ আমরা বিদেশে ছিলাম, জার্মানিতে। এরপর আমরা রাজনৈতিক আশ্রয় নিয়ে ভারতে থাকি। 6 বছর পর দেশে ফিরতে সুযোগ পাই। সারা বাংলাদেশ আমি ঘুরে বেড়াই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, অল্প সময়ের মধ্যে প্রত্যেকটা ধ্বংসপ্রাপ্ত স্কুল মেরামত করে দিয়ে, রাস্তাঘাট পুল ব্রিজ মেরামত করে দিয়ে এই দেশটাকে গড়ে দিয়েছিলেন আমার বাবা। কিন্তু আবার এসে দেখি সেই দেশ আবার এসে ক্ষুধা দারিদ্র্যে জর্জরিত। সেখান থেকে কিভাবে মুক্তি দেব, আমার বাবার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করবো, সেই লক্ষ্য নিয়ে কাজ শুরু করি। ক্ষমতাটা আমার কাছে কোনো ভোগের বস্তু ছিল না, এটা আমার কাছে একটা দায়িত্ব। এই দায়িত্ব বোধটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছিলাম। তিনি সবসময় বলতেন, দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো, সেই ভালোবাসা হবে নিঃস্বার্থ। আমি এটা বিশ্বাস করতাম এবং সেভাবে দেশকে গড়ে তুলেছিলাম। সেই স্বল্পোন্নত দেশ থেকে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করি, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। ডিজিটাল মাধ্যমে অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে অনলাইনে বাংলাদেশের মানুষ সব সুযোগ পেয়েছে। আমাদের স্কুলগুলিতে আমি কম্পিউটার ট্রেনিং এবং ল্যাবরেটরি করে দিয়েছি, ট্রেনিং এর ব্যবস্থা করা, প্রত্যেকটা স্কুল নতুন বিল্ডিং করে দিয়েছি। কারণ প্রাইমারি স্কুলগুলি, প্রাইমারি শিক্ষাকে স্বাধীনতার পর আমার বাবা কিন্তু সম্পূর্ণ অবৈতনিক করে দেন, মেয়েদের শিক্ষা অবৈতনিক করে দেন। যে শিক্ষাকে তিনি মনে করতেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার সব থেকে বড় হাতিয়ার, কাজে শিক্ষার উপর তিনি গুরুত্ব দিয়েছিলেন। আমি যখন সরকারে আসি, আমাদের মেয়ে শিশুরা মাত্র 45 ভাগ স্কুলে যেত, আমি তা 98 ভাগে উন্নীত করে দিই। যারা প্রতিবন্ধী বা দৃষ্টি প্রতিবন্ধী তাদেরও শিক্ষার ব্যবস্থা আমরা করে দিয়েছি। তাছাড়া কম্পিউটার সারা বাংলাদেশে আমরা ডিজিটাল সেন্টার করে দিই। কম্পিউটারের মাধ্যমে ভর্তির ফর্ম, চাকরি আবেদন, ভিসা ফর্ম, জন্ম নিবন্ধন, পরীক্ষার রেজাল্ট, স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব করে দিয়ে সেখানে শিক্ষাটার জন্য দৃশ্যমান হয়, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমার শিশু গড়ে ওঠে, তরুণ সমাজ গড়ে ওঠে। সেইভাবে আমরা গড়ে তুলেছি। মানুষের আজকে মানে যত রকমের, যেমন অবসর ভাতা, গ্যাসের বিল, পানির বিল, বিদ্যুতের বিল থেকে শুরু করে প্রবাসীদের সাথে সাক্ষাৎ করা, ভিডিও কনফারেন্সের মাধ্যমে যাদের দীর্ঘদিন দেখতে পারতো না তাদের দেখার সুযোগ সব আমি করে দিয়েছি। ওয়াইফাই কানেকশন সমগ্র বাংলাদেশে, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। ফ্রিল্যান্সারদের ট্রেনিং করানো, ঘরে বসে দেশে বিদেশে অর্থ উপার্জন করতে পারে, কাজ করতে পারে। 9টা ভাষা শেখার ব্যবস্থা করার অ্যাপ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা কাজ যেন আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হয় এবং আমাদের মানুষ ছোট শিশু থেকে একটা তরুণ সমাজ যেন ওভাবে গড়ে ওঠে, সেই ব্যবস্থাটাই আমরা করে দিয়েছি। প্রত্যেক শিশু, প্রত্যেকটা অফিস আদালত, একবার সেক্রেটারিয়েট থেকে সব জায়গায় শিশু দিবা যত্ন কেন্দ্র, যখন বাচ্চাদেরকে মাকে ঘরে রেখে না আসতে হয়, বাচ্চাদের রাখা আর কর্মক্ষেত্রে রাখার ব্যবস্থা, সেটা গার্মেন্টস শ্রমিকদের জন্যই হোক আর সেই সেক্রেটারিয়েট সচিবালয় হোক, সেখানে আমি করে দিয়েছি। এমনকি এই অফিসে বাচ্চাদের নিয়ে আসার জন্য বাসে যারা আসতো তাদের জন্য আলাদা সিটের ব্যবস্থা করে দিয়েছিলাম। 96 সালে যখন আসি তখন থেকে এই কাজগুলি করে যাই। বাংলাদেশে এখন রাস্তাঘাট সবকিছু এমনভাবে উন্নত করে দিয়েছি যে বাংলাদেশ যদি আজকে 20 বছর আগের বাংলাদেশ কেউ চিন্তা করে, সেই বাংলাদেশ না। সারা বিশ্বের কাছে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে স্বীকৃতি পেত। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে সমানভাবে চলতে পারত। যারা প্রতিবন্ধী একসময় তাদেরকে দেখলে মানুষ ব্যঙ্গ করত। আমার মেয়ে সাইমা হোসেন পুতুল, সাইমা ওয়াজেদ পুতুল, এই পুতুল কিন্তু সে একজন শিশু বিশেষজ্ঞ। অটিজম একটা
যে শিশুদের একটা, মানে ঠিক অসুস্থ বলবো না, এটা এক ধরনের তাদের প্রতিবন্ধকতা, এ বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং এই শিশুদেরকে নিয়ে যে এদের ভিতরে অনেক সুপ্ত জ্ঞান আছে, সুপ্ত মেধা আছে, সেটাকে কাজে লাগানো এবং এরা যে আমাদের সমাজে বোঝা না, এই পরিবর্তনটা কিন্তু শুধু বাংলাদেশে না, সারা বিশ্বব্যাপী সে এনে দিয়েছে। আজকে ডিজিটাল বাংলাদেশ, এটা তো আমার ছেলে জয় ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েট, ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শিখেছে এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করেছে। রেহানার ছেলে মেয়ে তারাও প্রত্যেকে, কেউ এলএসসি থেকে মাস্টার ডিগ্রি, টিউলিপ যেহেতু ডাবল মাস্টার্স, একটা ইংরেজি ভাষা, একটা হচ্ছে গভর্নেন্সের উপরে, ব্রিটিশ পার্লামেন্টে এমপি, মন্ত্রিসভার সদস্য ছিল, সে রিজাইন করে দিয়েছিল। আমাদের দেশেরই একজনের মানে ক্ষমতা দখল করেছিল, তারই সেই যে নানাভাবে চক্রান্ত করেছিল, তারপর সে রিজাইন দিয়ে তার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করতে বলে। রেহানার ছোট মেয়ে অক্সফোর্ড থেকে পাশ করা ও কাউন্টার টেরোরিজমের উপরে কিংস কলেজ থেকে সে মাস্টার ডিগ্রি করেছে। আমাদের ছেলেমেয়েদের একটা শিক্ষা দিয়েছি যে ধন সম্পদ কিছু না, শিক্ষা বড় সম্পদ। কিন্তু আজকে কি দুর্ভাগ্য, এই বাংলাদেশটা যখন একবার আমরা উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছি, উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, তখন এই ক্ষমতা দখলের নামে আজকে সমস্ত উন্নয়ন ধ্বংস করে দিয়েছে। আজকে শিশুদের নিরাপত্তা নাই, প্রতিনিয়ত নারী শিশু ধর্ষিত হচ্ছে। আজকে বহু ছেলে মেয়ে লেখাপড়া করতে পারে না, তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না। কেন? আওয়ামী লীগ, কেন? মুক্তিযোদ্ধা পরিবার হলেই তার পড়াশোনা করতে পারবে না? যারা দেশ স্বাধীন করে দিল, দেশ এনে দিল, দেশের উন্নতি করে দিল, মানুষের জীবন মান উন্নত করলো, আজকে তাদেরই অধিকার নেই বাংলাদেশে। এ কোন বাংলাদেশ? আজকে যেখানে সারা বিশ্বে বাংলাদেশ মাথা উঁচু করে চলছিল, আজকে সেই বাংলাদেশের মাথা সম্পূর্ণ নিচু হয়ে গেছে। আবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে। বাঙালি পারবে। কবি সুকান্ত বলেছে, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, চলে পুড়ে ছাড়খাড় তবু মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত মাত্র 19 বছর বয়সে মারা গেছে, তখনই সে লিখে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব তার সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমরা যখন মরতে শিখেছি, তো আমাদের পারতে পারবে না, বাঙালি জাতিকে কেউ কখনো দাবায় রাখতে পারবে না। তাই আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক, আজকের তরুণ আগামী দিনের কর্ণধার। মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এই বাংলাদেশকে আবার আমাদের উন্নত করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে। আমাদের লক্ষ্য ছিল 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ করব। স্মার্ট বাংলাদেশ ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। এই কালো মেঘ কেটে যাবে, নতুন সূর্য উদিত হবে। আমাদের আজকের শিশুরাই আগামী দিনে এই বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে। ছোট্ট শিশুদের জন্য আমার দোয়া, ভালোবাসা জানিয়ে আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় হোক, খোদা হাফেজ।